হাই, আমি অর্ণব, আর এই ভিডিওতে আমি অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। সো থ্যানোস সেই ইনফিনিটি স্টোনগুলো নিয়ে কি করেছে আশা করি আপনারা জানেন, যেটা আমরা ইনফিনিটি ওয়ার সিনেমাতে দেখেছিলাম। সেগুলো ইউজ করে সে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যায় মিটিয়ে দিয়েছে। এটা ছিল সেই মুহূর্ত যখন ক্লিন্ট বার্টন তার হোম অ্যারেস্টে ছিল। সে তার বাড়িতেই ছিল এবং পরিবারের সঙ্গে একখানা ভালো সময় কাটাচ্ছিল। তবে সেই মুহূর্তে ক্লিন্ট লক্ষ্য করে যে তার স্ত্রী, বাচ্চা কুচ্চা সবাই আচমকা গায়েব হয়ে যায়, যেটা থ্যানোসের সেই স্ন্যাপের কারণে হয়েছে, যেটাকে আমরা ব্লিপ বলি। তারপর আমরা টনি এবং নেবুলাকে দেখতে পাই। তারা পিটারের সেই শিপের মধ্যে আটকে পড়ে রয়েছে। টনির তো বাকি সব পার্টনাররা গায়েব হয়ে গিয়েছে। টনি এবং নেবুলা তারা দুজনেই বেঁচে রয়েছে, কোনোভাবে নিজেদের সময় কাটাচ্ছে এবং তাদের অক্সিজেনও বেশি দিন বাকি নেই। টনি একখানা শেষ বার্তাও রেকর্ড করে নেয়, কারণ সে বুঝে গিয়েছে যে তার শেষ সময় চলে এসেছে। তবে সেটা একেবারেই না, আমাদের ক্যাপ্টেন মার্ভেল সেখানে এসে উপস্থিত হয় যে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। টনিকে দেখতে বেশ সবাই খুশি, বিশেষ করে তার স্ত্রী পেপার পটস। তারপর আমাদের বাকি অ্যাভেঞ্জার্সরা আলোচনা করছে যে কিভাবে থ্যানোস যে কীর্তিটা করেছে সেটাকে ঠিক করা যায়। তারা তো জানো না যে থ্যানোস এখন কোথায় রয়েছে। টনির সাথে তখন ক্যাপ্টেন আমেরিকার ঝামেলা লেগে যায়। কারণটা আশা করি আপনারা জানেন। টনি পৃথিবীর ডিফেন্সের জন্য একটা এআই বানানোর চেষ্টা করেছিল, যদিও প্রথমে সে ব্যর্থ হয়েছিল, যেটা সেই আল্ট্রন প্রোগ্রাম ছিল। তবে টনি এটা চেয়েছিল যে পৃথিবীর উপরে যদি কোনো আক্রমণ হয় তখন কে বাঁচাবে পৃথিবীকে, ঠিক যেমনটা 2012 সালে নিউ ইয়র্কের উপরে হামলা হয়েছিল। তো যাই হোক, এখন তাদের থ্যানোসকে খুঁজতে হবে, আর সেই ক্ষেত্রে নেবুলা তাদের হেল্প করে। আসলে নেবুলা তো থ্যানোসেরই মেয়ে। থ্যানোসের কি প্ল্যান ছিল সবকিছু সে তার মেয়েকে জানিয়েছে। থ্যানোস এই মুহূর্তে রয়েছে গার্ডেন প্ল্যানেটে। থ্যানোস যখন ইনফিনিটি স্টোনগুলো ব্যবহার করেছিল তখন পৃথিবীতে যেমন একটা এনার্জি সার্চ দেখা গিয়েছে, ঠিক তেমনই এক টাইপের এনার্জি সিগনেচার সেই গার্ডেন প্ল্যানেটে দেখা গিয়েছিল 2 দিন আগে। ক্যাপ্টেন মার্ভেল তো একেবারে রেডি যে থ্যানোসের উপরে বদলা নেবে, এবং বাকিরাও রেডি, কারণ যদি একটা সুযোগ থাকে পৃথিবীর বাকি মানুষদের ফিরিয়ে আনার, তারা সেই সুযোগটা ছাড়তে চায় না এবং তারা স্পেস জাম্প করে বেরিয়ে পড়ে সেই গ্রহটির উদ্দেশ্যে। অন্যদিকে সেই গ্রহে আমাদের থ্যানোস চাষবাস করে একটা শান্তির সময় কাটাচ্ছে। সেই ইনফিনিটি স্টোনগুলোর কারণে তার অনেকটাই ক্ষতি হয়েছে। বেচারা সেই মুহূর্তে রান্না করছিল, আর তখনই অ্যাভেঞ্জার্সরা তার উপরে হামলা করে দেয়। তাকে জিজ্ঞেস করতে থাকে যে ইনফিনিটি স্টোনগুলো কোথায়। তবে থ্যানোস জানায় যে সে সেই স্টোনগুলোকে ধ্বংস করে ফেলেছে। কিভাবে? সে ইনফিনিটি স্টোনেরই সাহায্য নিয়ে সেই স্টোনগুলোকেই ধ্বংস করেছে। ওই যে বলে না, লোহা লোহাকে কাটে, তো ঠিক তেমনই সে যেটা করতে চেয়েছিল সেটা সে করে ফেলেছে। তাই ফার্স্ট স্টেশনে থর থ্যানোসের গলা কেটে দেয়। তারপর 5টা বছর কেটে গিয়েছে, মানুষের বাঁচার ধরনটাও পাল্টে গিয়েছে। ক্যাপ্টেন সেখানে একটা কমিউনিটি গ্যাদারিং করছে, একে অপরের সমস্যাগুলো শেয়ার করছে। অন্যদিকে আমাদের এই গল্পের আর একটা মুখ্য চরিত্র অর্থাৎ স্কট, যে কোয়ান্টাম রেলমের মধ্যে ফেসে গিয়েছিল, মনে আছে তো? কারণ হ্যাঙ্ক এবং হোক তারা আচমকা গায়েব হয়ে গিয়েছিল। তাকে সেই কোয়ান্টাম রেল থেকে তো বার করার কেউ ছিল না। তবে সেই গাড়িতে একটা ইঁদুর ছিল, যার পায়ে চাপ পড়ে কিছু বাটন অন হয়ে যায়, যার ফলে স্কট আচমকা সেই কোয়ান্টাম রেল থেকে ফিরে আসে। তবে বাইরে বেরিয়ে সে এক অন্য কাণ্ড দেখছে। আসলে থ্যানোস এসেছিল, এই সব কিছু ধ্বংস করে দিয়েছে। 5টা বছর কেটে গিয়েছে, সেইগুলোর ব্যাপারে কিন্তু কিছুই জানে না। এমনকি সে যখন দেখতে পায় যে এই দুনিয়াতে মানুষেরা তাকেও মৃত হিসেবে ঘোষণা করেছে, সে অবাক হয়ে যায়। সে সরাসরি নিজের বাড়ির উদ্দেশ্যে দৌড়ায় এবং নিজের সেই ছোট্ট মেয়েটাকে দেখতে পায়, যার নাম হচ্ছে ক্যাসি, যে এখনো জ্যান্ত রয়েছে। যদিও ক্যাসি যথেষ্ট বড় হয়ে গিয়েছে এই 5 বছরে। অন্যদিকে নাতাশা বাকি সব মেম্বারদের সাথে মিটিং করছে। অবশ্যই তারা অ্যাভেঞ্জার্স, তাদের খবর রাখতে হবে যে কোথায় কোনো ক্রাইম বা কোনো কিছু খারাপ কিছু হচ্ছে নাকি। তবে রোডির মুখ থেকে নাতাশা জানতে পারে যে ক্লিন্ট বার্টন বর্তমানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে সে তার পরিবারকে হারিয়েছে, যেমনটা আমরা দেখেছিলাম। প্রিয়জনদের হারানোর রাগ তার মনের মধ্যে রয়েছে এবং সে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছে, মানে একটা আইডেন্টিটি, যেটা হচ্ছে রোনিন। শহরের বিভিন্ন কুখ্যাত ক্রিমিনালদের সে হত্যা করে বেড়াচ্ছে। আসলে তারও একটা লজিক রয়েছে, থ্যানোসের ব্লিপের কারণে বহু ভালো মানুষও তো গায়েব হয়ে গিয়েছে, তবে এই ক্রিমিনালগুলো কেন গায়েব হয়নি এখনো? তাই তাদের অদৃশ্য করার দায়িত্ব সে নিজে নিয়ে নিয়েছে। সো তারপর ক্যাপ্টেন নাতাশার সাথে সাক্ষাৎ করতে আসে, কিছু সুখ দুঃখের গল্প করে। তবে সেই মুহূর্তে স্কট সেখানে এসে উপস্থিত হয়, যাকে দেখে ক্যাপ্টেন তো অবাক, কারণ সে মনে করেছিল যে স্কট তো মারা গিয়েছে, সে রিটার্ন আসলো কি করে। স্কট তাদের সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে। আসলে পৃথিবীতে 5টা বছর কেটে গিয়েছে, এতগুলো সময় কেটে গিয়েছে, তবে কোয়ান্টাম রেলমে তার কাছে সেটা কয়েক ঘন্টার মতন ছিল। কোয়ান্টাম রেলমের মধ্যে সময়টা সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। তো যেহেতু সময়ের কথা আসছে এখানে, তাহলে অবশ্যই সময়ের হেরফের করাটাও সম্ভব, যেটাকে আমরা শর্টের টাইম ট্রাভেল বলি। স্কট মনে করে যে সেই কোয়ান্টাম রেলমের মাধ্যমে তারা টাইম ট্রাভেল করতে পারবে, তবে তার জন্য আরেকটু উন্নত মস্তিষ্কের প্রয়োজন। ক্যাপ্টেনের মাথায় তো একটা আশা জন্মায়, সেই কারণে তারা টনি স্টার্কের কাছে চলে যায় সাক্ষাৎ করার জন্য। যদিও টনি বর্তমানে একটা সাংসারিক মানুষ, বউ বাচ্চা নিয়ে একেবারে শান্তিতে সময় কাটাচ্ছে। প্রত্যেকে, এমনকি স্কট তখন টনিকে রিকোয়েস্ট করতে থাকে যে তাদের একটা চান্স নেওয়া উচিত। তবে টনি তাদের ডিনাই করে দেয়, কারণ কোয়ান্টাম ফিজিক্স কোনো জোকস না, এতে তাদের অনেক বড় বিপদও হতে পারে, সম্পূর্ণ টাইমলাইন বা ইউনিভার্সেরও ক্ষতি হতে পারে তাতে। টনি তো তাদের সাহায্য করে না, সেই কারণে তারা এখন অন্য একজনের থেকে সাহায্য নেবে যারও সেম বুদ্ধি রয়েছে, সেটা হচ্ছে ব্রুস ব্যানার।
সো ব্রুস এখন মিক্সচার হয়ে গিয়েছে হল্ক এবং ব্রুসের, অর্থাৎ হাল্কের শরীর এবং ব্রুস ব্যানারের বুদ্ধি। এবং সে কিভাবে এরকম হলো সেটারও সে এক্সপ্লেন করেছে যে বহুদিন ধরে সে হাল্কে একটা রোগ মনে করতো, সে নিজের চিকিৎসা করার চেষ্টা করছিল, তবে সে বুঝতে পারলো যে হাল্ক হচ্ছে একখানা তার পরিচয়, একটা আলাদা পার্সোনালিটি যেটাকে সে দূরে সরিয়ে দিতে পারবে না। স্কট এবং বাকি লোকেরা ব্রুসকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে যে টাইম ট্রাভেলের মাধ্যমে তারা সময়ের আগে গিয়ে থ্যানোসকে সে স্ন্যাপ করা থেকে আটকাতে পারবে। ব্রুস সম্পূর্ণ শিওর না যে এই কাজটা সম্ভব নাকি, তবে আমাদের টনি স্টার্ক এখনো সেই ব্যাপারে রিসার্চ করে যাচ্ছে এবং এরকম করতে করতে সে মোবিয়াস স্ট্রিপ আবিষ্কার করে ফেলে। এখানে টাইম ট্রাভেলের কনসেপ্টটা না সম্পূর্ণ আলাদা টাইপের, দেখতে থাকুন বুঝে যাবেন। সো আমাদের ব্রুস ব্যানার সে কোয়ান্টাম রেলমের উপরে নানান এক্সপেরিমেন্ট করছে, আর এখানে স্কট হচ্ছে তাদের টেস্ট সাবজেক্ট। তারা চেষ্টা করছে যে টাইম ট্রাভেলটা সঠিকভাবে কাজ করবে নাকি, তবে অবশ্যই সেটা সঠিকভাবে কাজ করে না। কখনো স্কট বুড়ো হয়ে যাচ্ছে, কখনো স্কট একটা সদ্যজাত শিশুর আকার নিয়ে নিচ্ছে। তবে সেই মুহূর্তে টনি স্টার্ক সেখানে এসে উপস্থিত হয়। সে বুঝে গিয়েছে যে এই টাইম ট্রাভেল সম্ভব। একই সাথে সে ক্যাপ্টেন আমেরিকাকেও তার সেই ক্লাসিক শিল্ডটা দিয়ে দেয়, যেটা ক্যাপ্টেন আমেরিকা টনিকে দিয়ে দিয়েছিল সেই সিভিল ওয়ারের ঝামেলার সময়। সো এখন সময় হচ্ছে সম্পূর্ণ অ্যাভেঞ্জারদের টিমকে একত্রিত করতে হবে, মানে যারা যারা এখনো বেঁচে রয়েছে। নেবুলা আর রকেট তারাও এসে উপস্থিত হয় সেখানে। আমাদের ব্রুস এবং রকেট তারপর চলে যায় থরের সাথে সাক্ষাৎ করতে। আমরা দেখেছিলাম সম্পূর্ণ অ্যাসগার্ডের যেসব রিফিউজিরা ছিল তারা এখন পৃথিবীতেই বসবাস করছে। ভ্যালকারির সাথে তাদের সাক্ষাৎ হয়, তারা একটা স্বাভাবিক মানুষদের মতন জীবনযাপন করছে। এবং তারপর থরের সাথে গিয়ে তারা সাক্ষাৎ করে, যার অবস্থাটা দেখে সত্যি খুবই মায়া লাগছিল। সারাদিন বিয়ার খেতে খেতে সে চরম মোটা হয়ে গিয়েছে। সেখানে মেক এবং কর্গ উপস্থিত ছিল, যাদের আমরা এর আগে দেখেছিলাম সেই র্যাগনারক সিনেমাতে। তবে থর এরকম সারাদিন অলস মানুষের মতন কেনই বা থাকে, যার একটা কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন। সে থ্যানোসকে আটকাতে পারেনি, তার মনে একটা দুঃখ থেকে গিয়েছে, সেই কারণেই মানসিক অবসাদে সে ভুগছে। তবে ব্রুস এবং রকেট তার মনে একটা আশা তৈরি করে, তারা যে ভুলটা করেছে সেটাকে শুধরে নেওয়ার সময় এসে গিয়েছে। অন্যদিকে টোকিওতে আমাদের ক্লিন্ট বার্টন, যে বর্তমানে রনিন হয়ে রয়েছে, সে সেখানকার লোকাল গ্যাংস্টারদের সাথে লড়ছে, যাদের বলা হয় ইয়াকুজা, এবং তার সাথে সম্ভবত আমাদের উলভারিন মহাশয় মানে লোগান দ্য উলভারিন সিনেমাতে লড়েছিল, 2013 সালের সিনেমা ছিল। জানি না, এটা আমার মনে হয়, আমার ভুলও হতে পারে। যদি ভুল হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে ধরিয়ে দেবেন। নাতাশা সেখানে চলে যায় ক্লিন্টের সাথে সাক্ষাৎ করার জন্য। সে এসেছে ক্লিন্টকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ক্লিন্ট এগুলো করছে তার পরিবারকে হারিয়েছে বলে। তবে এখন তাদের কাছে সুযোগ আছে সেটাকে ঠিক করার। সো এখন ব্রুস এবং বাকি লোকেরা রেডি হচ্ছে টাইম ট্রাভেল করার জন্য। সেখানে রোডি তাদের উপদেশ দেয় যে তারা সময়ের আগে গিয়ে যদি থ্যানোসকে হত্যা করে দেয়, মানে থ্যানোস যখন একেবারে ছোট্ট ছিল, তাহলে তো এইসব ঝামেলাই মিটে যায়, তাই না? তবে যেমনটা বলেছিলাম, এই সিনেমায় টাইম ট্রাভেলটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। আপনি যদি এখানে সময়ের আগে যান তাহলে টাইম লাইনের একটা আলাদা ব্রাঞ্চ তৈরি হবে, যে ব্যাপারটা লোকি সিরিজে ভালো মতন এক্সপ্লেন করা হয়েছে, বা পাতি ভাষায় বলতে গেলে মাল্টিভার্স। মানে তারা যদি টাইম ট্রাভেল করে গিয়ে অতীতে গিয়ে থ্যানোসকে হত্যা করে দেয়, তাহলে আলাদা একটা টাইম লাইন তৈরি হবে। সেই টাইম লাইনে থ্যানোস মৃত থাকবে। তবে আমাদের বর্তমান যে টাইম লাইন, অর্থাৎ আমাদের এই অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা এমসিইউর যে টাইম লাইন চলছে, সেই টাইম লাইনের কোনো চেঞ্জেস হবে না, বোঝা গেল? শুধু একটা নতুন ব্রাঞ্চ তৈরি হবে, একটা অল্টারনেট টাইম লাইন তৈরি হবে। সো যাই হোক, হকাই রাজি হয়ে যায় এই এক্সপেরিমেন্টের জন্য। তাকে পাঠানো হয় সময়ের আগে, এবং ক্লিন্ট দেখতে পায় যে তার সম্পূর্ণ পরিবার এখনো জ্যান্ত রয়েছে। সে তার মেয়েকে দেখেই চলে যায় তার সাথে কথা বলার জন্য, তবে সময়ের আগেই তাকে আবার ফেরত নিয়ে চলে আসা হয়। তবে সে বুঝতে পেরে যায় যে তাদের এই থিওরিটা কাজ করছে। তো এখন যখন তারা বুঝে গিয়েছে যে টাইম ট্রাভেল সম্ভব, তাই এখন প্ল্যান করতে হবে যে কিভাবে সেই 6টা ইনফিনিটি স্টোনকে সময়ের আগে গিয়ে জোগাড় করে এনে সেগুলোকে ব্যবহার করে সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার ফেরত আনা যাবে। সো তারা সেই স্টোনগুলোর ঠিকানাগুলো জেনে নিয়েছে যে কোথায় কোন কোন স্টোনগুলো রয়েছে। লাইক ভরমিরে সেই সোল স্টোন রয়েছে। একটা সময় নিউ ইয়র্ক শহরের মধ্যে 3টে ইনফিনিটি স্টোন ছিল, তাই তাদের সঠিক সময় গিয়ে সেই স্টোনগুলো তুলে নিয়ে চলে আসতে হবে। তবে শুধু সেটা করলে চলবে না, তাদের কাজ মিটে গেলে, অর্থাৎ সেই স্টোনগুলোর ব্যবহার করা হয়ে গেলে, তাদের টাইম ট্রাভেল করে সেই স্টোনগুলো যেখান থেকে এনেছে সেখানেই কিন্তু আবার রেখে আসতে হবে। নইলে সেই যে আলাদা টাইম লাইনটা তৈরি হয়েছে সেখানে গড়মড় হয়ে যাবে, মানে সেই টাইম লাইনে ইনফিনিটি স্টোন থাকবে না, একটা অন্য গল্প চলবে সেখানে। তাই টাইম লাইনের সাথে তাদের কোনো গোজামিল করলে চলবে না। তারপর তারা প্রত্যেকে রেডি টাইম ট্রাভেল করার জন্য, এবং তারা আলাদা আলাদা টাইম লাইনের উদ্দেশ্যে চলে যায় সেই স্টোনগুলোকে আনার জন্য। ব্রুস, টনি, ক্যাপ্টেন আমেরিকা এবং স্কট তারা পৌঁছায় সেই নিউ ইয়র্ক ব্যাটেলের সময়, যখন এলিয়েনরা হামলা করে দিয়েছিল। ব্রুস চলে যায় সেই টাইম স্টোনটা আনার জন্য, যেটা সে এনশিয়েন্ট ওয়ানের কাছে ছিল। ব্রুস সরাসরি তাকে প্রশ্ন করে যে ডক্টর স্ট্রেঞ্জ কোথায়। এনশিয়েন্ট ওয়ান জানায় যে ডক্টর স্ট্রেঞ্জ বর্তমানে একজন সার্জন, সে একটা অপারেশন করে বেড়াচ্ছে, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ এখনো একটা সাধারণ মানুষ। তবে এনশিয়েন্ট ওয়ান কিন্তু সবকিছু জানে, সে ফিউচারটা জানে যে ভবিষ্যতে ডক্টর স্ট্রেঞ্জ একজন সর্সারার অফ সুপ্রিম হবে। তবে ব্রুসকে আগে এক্সপ্লেন করতে হবে যে সে কেন টাইম স্টোনটা নিতে এসেছে।
সে ব্রুসকে সেই ধাক্কা মেরে অ্যাস্ট্রাল ফর্মে এনে দেয়, অর্থাৎ তার শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায় এবং ব্রুসের সাথে সে কথা বলা শুরু করে যে ব্রুস কেন এসেছে, কেন তার এই স্টোনটা প্রয়োজন। কারণ আমরা দেখেছিলাম যে এই মানুষগুলোর দায়িত্ব রয়েছে যেভাবেই হোক এই টাইম স্টোনটাকে রক্ষা করতে হবে, পৃথিবীকে অন্যান্য ডার্ক ডাইমেনশন থেকে রক্ষা করতে হবে, তাই যার তার হাতে তো স্টোন দেওয়া যায় না। অন্যদিকে থর এবং রকেট চলে যায় অ্যাসগার্ডে, যেখানে সে এইথার ছিল থরের গার্লফ্রেন্ড জেন ফস্টারের কাছে। আমরা থরের দ্বিতীয় পার্টে দেখেছিলাম যে জেন ফস্টারের শরীরে সেই রিয়েলিটি স্টোন, যেটা একটা লিকুইড ফর্মে ছিল, যেটাকে বলা হতো এইথার, সেটা ঢুকে গিয়েছিল। তারা সেটাকে আনতে গিয়েছে। তবে থর তো সেখানে ইমোশনাল হয়ে যায়, কারণ সেই সময় থরের মা জ্যান্ত ছিল। অন্যদিকে নেবুলা এবং রোডি চলে যায় মোরাগ নামক আর একটা প্ল্যানেটে। তখন টাইমলাইনটা ছিল 2014। সেখানে তারা গিয়েছে পাওয়ার স্টোনটা আনার জন্য। 2014 সালে টাইমলাইনটা আশা করি জানেন, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির যে সময়টা ছিল সেটা। আমাদের স্টার লর্ড অর্থাৎ পিটার কুইল আসবে সেই স্টোনটাকে নেওয়ার জন্য। তবে সে একা না, আর একজনও সেখানে আসবে। সেটা হচ্ছে নেবুলার অতীত ফর্ম, অর্থাৎ আগের নেবুলা, যখন সে থ্যানোসের সব কথা মান্য করতো। তবে সেখানে এক কাণ্ড ঘটেছে। সেই একই টাইমলাইনে তো দুটো নেবুলা রয়েছে না, মানে যে ফিউচার থেকে এসছে এবং সেই টাইমলাইনে যে আর একটা নেবুলা ছিল সে। আর দুজনেরই মেমোরি কনসেপ্ট যেহেতু সেম, সেই কারণে থ্যানোসের কাছে থাকা নেবুলার থেকে থ্যানোস সত্যটা জানতে পেরে যায় যে সেই পাওয়ার স্টোনটা আনার জন্য অন্যান্য মানুষেরাও এসেছে। তারপর টনি গিয়ে পৌঁছায় সেই অ্যাভেঞ্জার্স টাওয়ারে। আমরা সেই অ্যাভেঞ্জার্স সিনেমাতেই দেখেছিলাম যে তারা লোকিকে হারিয়ে ফেলেছে। সেখানে আরও দুটো স্টোনও ছিল। একটা হচ্ছে লোকের সেই স্কেপটার, যার মধ্যে ছিল মাইন্ড স্টোন, এবং সেই টিসারাক্ট, যেটা হচ্ছে স্পেস স্টোন। সো এবার বোঝা গেল নিউ ইয়র্কের মধ্যেই কিন্তু তিনটে ইনফিনিটি স্টোন ছিল। সেই অ্যাভেঞ্জার্স বিল্ডিংয়ের মধ্যেই দুটো, অর্থাৎ মাইন্ড স্টোন এবং স্পেস স্টোন, এবং আর একটা হচ্ছে টাইম স্টোন, যেটা সেই এনশিয়েন্ট ওয়ানের কাছে রয়েছে, যার কাছে গিয়েছে আমাদের হাল্ক। ক্যাপ্টেন আমেরিকা খুবই বুদ্ধি করে সেই মাইন্ড স্টোনটা নিয়ে চলে আসে সেই হাইড্রার লোকেদের কাছে। জাস্ট সে একটাই কথা বলে যে হেইল হাইড্রা। সবাই ভেবে নেয় যে ক্যাপ্টেন আমেরিকা হয়তো হাইড্রার দলে রয়েছে এবং তারা বিশ্বাস করে ক্যাপ্টেনের কাছে সেই লুকি স্কেপটারটা দিয়ে দেয়। অন্যদিকে টনি গিয়েছে সে টিসার একটা আনার জন্য। তবে সেখানে এক কাণ্ড ঘটেছে। সে অনেক প্ল্যান করে সে টিসার একটা নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, তবে আমাদের হাল্ক তখন এতটাই অ্যারোগেন্ট ছিল যার বাদরামির কারণে অ্যাক্সিডেন্টলি টনির হাত থেকে সেই টিসার একটা বেরিয়ে যায় এবং লোকি সেটা নিয়ে পালিয়ে চলে যায়। কোথায় পালিয়ে চলে যায় সেটা জানার জন্য আপনাকে লোকি সিরিজটা দেখতে হবে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো লোকি তো পালিয়ে গিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা যখন সে স্কেপটারটা নিয়ে বেরোচ্ছিল, তখন সেই টাইম লাইনের ক্যাপ্টেন আমেরিকার সাথে তার মুখোমুখি হয়। 2012 সালের ক্যাপ্টেন আমেরিকা ভেবেছে যে এটা হয়তো লোকি, কারণ লোকি তো রূপ পরিবর্তন করতে পারে। আর ব্যাস, দুই ক্যাপ্টেন আমেরিকার মধ্যে লেগে যায় সেখানে ঝামেলা। যদিও আমাদের বর্তমান যে ক্যাপ্টেন আমেরিকা রয়েছে, যে সেই স্টোনগুলো আনতে গিয়েছিল, সে তার অতীতকে নকডাউন করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমাদের ব্রুস এনশিয়েন্ট ওয়ানকে সম্পূর্ণ এক্সপ্লেইন করছে যে কেন তাদের সেই স্টোনটা প্রয়োজন। এনশিয়েন্ট ওয়ান বলছে যে সে যদি ব্রুসকে স্টোনটা দিয়ে দেয়, তাহলে তাদের যে এই টাইমলাইনটার কি হবে, তারা কিভাবে পৃথিবীকে রক্ষা করবে। ব্রুস তাদের জানায় তারা যখন সেই স্টোনটা ব্যবহার করে নেবে, তারা তৎক্ষণাৎ এই টাইমলাইনে এসে যেখান থেকে স্টোনটা নিয়ে গেছে সেখানেই আবার ফেরত দিয়ে যাবে। তাহলে কি হলো, দুটো টাইমলাইনে একেবারে সঠিক থাকলো, কোনোটারই ক্ষতি হলো না। মানে আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে আরও সহজ ভাষায় বলে দিই, আপনার ধরুন দামি একখানা সোনার জিনিস হারিয়ে গিয়েছে, আপনি টাইম ট্রাভেল করে আপনার নিজেরই কাছ থেকে সেই জিনিসটা চুরি করে নিয়ে চলে আসলেন। সো বর্তমানে আপনার কাছে সেই সোনার জিনিসটা রয়েছে, আপনি খুবই হ্যাপি। তবে সেই টাইমলাইনে যার থেকে আপনি চুরি করলেন, মানে আপনার নিজেরই থেকে তো চুরি করলেন, সে তো বেচারা দুঃখ পেয়ে গেল যে তার সোনার জিনিসটা চুরি হয়ে গেল। সো এই হচ্ছে ব্যাপার। আমাদের ব্রুস তখন এনশিয়েন্ট ওয়ানকে জানায় যে এই টাইম স্টোনটা যদি এত ইম্পর্টেন্ট হয়, তাহলে ডক্টর স্ট্রেঞ্জ কেনই থ্যানোসকে সেই স্টোনটা দিয়ে দিল। তখন এনশিয়েন্ট ওয়ান ভাবতে থাকে যে ডক্টর স্ট্রেঞ্জ যখন দিয়েছে, সে অবশ্যই কোনো কারণের জন্য দিয়েছে। এই সব কিছুই একটা বড় প্ল্যানের অংশ। এনশিয়েন্ট ওয়ান বিনা দ্বিধায় ব্রুসকে তখন সেই স্টোনটা দিয়ে দেয়। আমাদের থর তার মায়ের সাথে সাক্ষাৎ করে, যদিও তার মা থরকে দেখে বুঝতেই পেরে গিয়েছে যে সে ফিউচার থেকে এসেছে, কারণ সে ম্যাজিক ট্যাজিক জানে একটু। সে বুঝতেও পারে যে তার ছেলে বর্তমানে ডিপ্রেশনে রয়েছে, সে একটা ভুল করেছিল, সেটাকে সে ঠিক করতে চাইছে, তাই যেটা হওয়ার সেটা তো হবেই। থরের মনে এই কারণে দুঃখ, কারণ এটা হচ্ছে সেই দিনটা যেদিন তার মা মারা যাবে। তবে এই দিকে এখন তাকে ফোকাস করলে চলবে না। আমাদের রকেট জেনে শরীর থেকে সেই এথারটাকে এক্সট্রাক্ট করে নিয়েছে। অন্যদিকে থরও হাত বাড়িয়ে তার হাতুড়িটাকে ডেকে নেয়, অর্থাৎ যেটা ছিল মিউনির, এবং বুঝে যায় যে সে এখনো যোগ্য। তারপর তারা বেরিয়ে যায়। অন্যদিকে মোরাক নামক প্ল্যানেটে কুইল গিয়েছে সেই স্টোনটাকে চুরি করার জন্য। তবে কুইলকে তারা পিটি অজ্ঞান করে রোডি এবং নেবুলা যখন স্টোনটা নিয়ে পালাবে, সেই মুহূর্তে নেবুলার মাথায় কিছু একটা সমস্যা হয়। রোডি তো টাইম ট্রাভেল করে চলে যায় ফেরত নিজের সময়, তবে নেবুলা ফেসে যায়। কারণ নেবুলা হচ্ছে অনেকটা সাইবর্গ টাইপের, মানে তার শরীরে কিছু পার্ট মেশিনের, তাদের দুজনেরই মেমোরি কনসিয়াস সেম। সেই কারণে থ্যানোস তার মাথাকে ম্যানিপুলেট করতে পারতো। তার মেমোরিটাকে ঘেটে সব ব্যাপার জেনে যায় যে ভবিষ্যতে থ্যানোস জিতে যাবে A to Z। অন্যদিকে টনি তো আপসেট হয়ে বসে রয়েছে, কারণ হালকে সেই পাগলামির কারণে লোকি তো সে টিসরাক নিয়ে পালিয়ে গিয়েছে। এখন তারা সেটাকে পাবে কোথার থেকে, কারণ সেই টাইমলাইনে তো আর টিসরাক নেই। সেই কারণে তাদের একটা অন্য টাইমলাইনে যেতে হবে।
ক্যাপ্টেন এবং টনি চলে যায় 1970 সালের নিউ জার্সিতে, যে সময় হ্যাঙ্ক পিম অর্থাৎ যে সেই পিম পার্টিকেলটা বানিয়েছে এবং টনি স্টার্কের পিতা অর্থাৎ হাওয়ার্ড স্টার্ক তারা একসাথে কাজ করতো। এখানে তারা এক ঢিলে দুটো পাখি মারবে। একদিকে ক্যাপ্টেন সেই পিম পার্টিকেলগুলো চুরি করবে, কারণ পিম পার্টিকেলগুলো ছাড়া তারা টাইম ট্রাভেল করতে পারবে না, কারণ এই কোয়ান্টাম রেমে তাদের ট্রাভেল করতে গেলে হ্যাঙ্ক পিমের বানানো পিম পার্টিকেলটা প্রয়োজন তাদের। আমাদের স্টিভ রজার অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা সেই পিম পার্টিকেলগুলো চুরি করে নেয়, তবে সে তার পুরনো ভালোবাসা অর্থাৎ পেগি কার্টারকে সেখানে দেখতে পায়। অন্যদিকে টনি যখন সেই টিসরাক্টটা চুরি করে নিয়ে বেরোবে, সে তার নিজেরই পিতার মুখোমুখি হয়ে যায় অর্থাৎ হাওয়ার্ড স্টার্ক। টনি প্রচণ্ড নার্ভাস হয়ে যায় নিজের পিতাকে সামনে দেখে, কারণ অনেক ছোটবেলায় সে তার পিতাকে হারিয়েছিল। তবে এই সময়টাকে সে ছাড়তে চায় না। টনি নিজের পরিচয়টা তো দেয় না, তবে তার সাথে মন খুলে গল্প করে নেয়। সে নিজেরও ব্যাপারে জানায় যে তার একটা মেয়েও হয়েছে ও ইত্যাদি ব্যাপার। এবং অবশেষে আমরা হাওয়ার্ড স্টার্কের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাকেও দেখতে পাই, যার নাম হচ্ছে জার্ভিস, আর সেই নাম দিয়েই তো টনির সেই এআইটা তৈরি হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত আমাদের নেবুলা ধরা পড়ে গিয়েছে। তার সামনে রয়েছে থ্যানোসের সেই দুই মেয়ে, একটা হচ্ছে গামোরা এবং আরেকটা হচ্ছে নেবুলা অর্থাৎ 2014 সালের নেবুলা। অন্যদিকে হকাই এবং ব্ল্যাক উইডো মানে নাতাশা তারা সেই ভর্মির প্ল্যানেটটাতে গিয়ে পৌঁছায় এবং রেড স্কালের মুখোমুখি হয়, যে সেই সোল স্টোনটাকে দেখাশোনা করে। তবে সেখানে একটা নিয়ম আছে, সেটা তো আপনারা জানেন, একটা আত্মার বদলে আত্মা। সেই স্টোন পেতে হলে আপনাকে একটা বলিদান দিতে হবে, আর সেই নিয়ে নাতাশার মধ্যে ঝামেলা লেগে যায়। নাতাশা অনেক ভুল করেছে, সেগুলোকে শুধরাতে চায়, সে সবাইকে বাঁচাতে চায়, সেই কারণে সে নিজের জীবনটা দিয়ে দিতে চাইছে। অন্যদিকে ক্লিন্ট নাতাশাকে ভালোবাসে। ক্লিন্ট রিসেন্টলি অনেক খুনাখুনি করেছে সেই রোনিন সেজে, তাই সেও তার পাপের প্রায়শ্চিত্তগুলো করতে চায়। তবে অনেক ঝামেলার পরে অবশেষে নাতাশা বুদ্ধি করে ক্লিন্টকে আটকে দেয় এবং নিজের বলিদানটা দিয়ে দেয়। আর সেই চুক্তি অনুযায়ী ক্লিন্টের কাছে সোল স্টোন চলে এসেছে। তারপর তারা প্রত্যেকে ফিরে এসেছে এবং সবাই এটা লক্ষ্য করে যে নাতাশা সেখানে নেই, যার কারণটা আমরা প্রত্যেকেই জানি। সো তাদের কাছে সব স্টোনগুলো তো এখন চলে এসেছে। এখন টনির বানানো একটা গান্টলেটে সেই স্টোনগুলো তারা ফিক্স করে নিয়েছে এবং এখন প্ল্যান করছে যে কে সেই গান্টলেটটা পরে সেই তুড়িটা মারবে, মানে সেই স্টোনগুলোকে ব্যবহার করবে। তবে হাল্ক তাদের আটকে দেয়, কারণ সেই স্টোনগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গামা রেডিয়েশন রয়েছে, যেটা সবাই সচরাচর সহ্য করতে পারবে না, মানুষরা তো পারবেই না। তবে আমরা জানি যে হাল্ক মহাশয় কিভাবে তৈরি হয়েছিল অতিরিক্ত গামা এক্সপোজারের কারণে, তাই এই রেডিয়েশনটা সে সহ্য করতে পারবে। অন্যদিকে তাদের সাথে যে নেবুলা রয়েছে সেটা ছিল সেই 2014 সালের নেবুলা, যাকে থ্যানোস পাঠিয়েছে। তারা তো কেউ এগুলোর ব্যাপারে জানে না, তাদের কাছে সেই পিম পার্টিকেলও চলে এসেছে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা জানে। সে কোয়ান্টাম রেমটা ওপেন করে দেয় যাতে থ্যানোস তার শিপ নিয়ে এখানে চলে আসতে পারে, আর সেটাই হয়। অন্যদিকে ব্রুস সেই গান্টলেটটা ব্যবহার করে সবকিছু আগের মতন করে দিয়েছে। ক্লিন দেখতে পায় যে তার স্ত্রী তাকে ফোন করেছে, সে খুবই হ্যাপি যে তারা সবাই ফিরে এসেছে। তবে আমাদের থ্যানোসও তো ফিরে এসেছে, আর ব্যাস সে অ্যাভেঞ্জার্স কম্পাউন্ডের মধ্যে গোলাবর্ষণ শুরু করে দেয় সে। যদিও ভাগ্যের জোরে আমাদের হিরোরা এখনো পর্যন্ত জ্যান্ত রয়েছে। থ্যানোস নেবুলাকে পাঠিয়ে দেয় সেই স্টোনগুলোকে আনার জন্য। অন্যদিকে গামোরা, যার মনটা বরাবরই ভালো ছিল, কারণ আমরা প্রথম থেকেই দেখেছি যে সে তার পিতা অর্থাৎ থ্যানোসকে পছন্দ করতো না, সেই আটকে পড়ে থাকা নেবুলাকে সাহায্য করে। তারপর টনি, ক্যাপ্টেন এবং থর তারা থ্যানোসের মুখোমুখি হয়। থ্যানোস তো বিন্দাস চুপচাপ বসে রয়েছে। তবে এবারে থ্যানোসের অ্যাটিটিউডে অনেকটা পরিবর্তন দেখেছি, যেটা আমরা ইনফিনিটি ওয়ার সিনেমাতে দেখিনি। থ্যানোস এখন নেচারকে ব্যালেন্স করতে চাইছে না, বরং সে সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করতে চাইছে, যেটাতে সে মজা পাবে। কারণ সে যতবারই পৃথিবীর অর্ধেক জনসংখ্যা উড়িয়ে দিক না কেন, এই অ্যাভেঞ্জার্সরা আবার চলে আসবে সেটাকে ঠিক করার জন্য, যেটা সে চায় না। সে সবাইকে এবার মেরে ফেলবে। অন্যদিকে গামোরা এবং ভালো নেবুলা যখন বেরোচ্ছিল, সেই মুহূর্তে খারাপ নেবুলা সেখানে চলে আসে তাদের আটকানোর জন্য। আর যেহেতু তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই তারা নেবুলাকে হত্যা করে ফেলে, খারাপ নেবুলাকে। অন্যদিকে থর, ক্যাপ্টেন আমেরিকা, বাকি সবাই তো থ্যানোসের সাথে লড়ছে। তবে থ্যানোসের এতটাই জোর যে তারা লড়ে পারছিল না। আর সেখানে আমরা আর একটা আনএক্সপেক্টেড জিনিস দেখি, যখন ক্যাপ্টেন আমেরিকা থরের সেই মিওনিরকে লিফট করে নেয়। যদিও এটা আমরা অনেকেই আশা করেছিলাম, যদি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন সিনেমাটা দেখে থাকেন তখন হয়তো মনে রয়েছে যে কেউ যখন থরের হাতুড়িটা তুলতে পারছিল না, তখন ক্যাপ্টেন আমেরিকা যখন চেষ্টা করেছিল তখন হালকা নাড়িয়ে দিয়েছিল সেটা, কারণ ক্যাপ্টেন আমেরিকা বরাবরই যোগ্য ছিল। কেন যোগ্য সেটার ব্যাপারে আমরা লাস্টে কথা বলছি। সো সেই হাতুড়ি নিয়ে ক্যাপ্টেন আমেরিকার লড়াই করা শুরু করে। তবে থ্যানোসের জোরের কাছে সে তাও পারে না। ক্যাপ্টেন আমেরিকার সেই শিল্ড থ্যানোস একেবারে ভেঙে চুরে দিয়েছে। থ্যানোসের সম্পূর্ণ টিম সেখানে চলে এসেছে, যারা এখন এই পৃথিবীর উপরে আক্রমণ করবে। তবে আশার আলো তো এখনো মিটে যায়নি। হাল্ক তো রিভার্স স্ন্যাপ করে দিয়েছিল, যার ফলে যারা ভস্য হয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। আমরা দেখতে পাই যে এক একটা করে পোর্টাল ওপেন হয় এবং আমাদের হিরোরা রিটার্ন করতে থাকে, লাইক স্যাম উইলসন, তারপর আমাদের ব্ল্যাক প্যান্থার, বাকি লোকেরা। আর সবার নাম আর আমি বলছি না এখানে। থ্যানোস তো অবাক, কারণ সে ভেবেছিল যে সে ফাঁকা মাঠে গোল দেবে। তবে অ্যাভেঞ্জার্সরা তো সম্পূর্ণ টিম নিয়ে রেডি একেবারে যুদ্ধ করার জন্য। আর ব্যাস ক্যাপ্টেন আমেরিকার অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল করার পর লেগে যায় সেখানে চরম ঝামেলা।
অন্যদিকে আমাদের স্টার লর্ড অর্থাৎ কুইল যখন গামোরাকে দেখতে পায় সে তো খুবই খুশি, কারণ আমরা জানি যে গামোরা এবং কুইল তারা একে অপরকে ভালোবাসতো, তবে গামোরা তো মারা গিয়েছিল। সে যখন গামোরাকে স্পর্শ করে তখন গামোরা দিয়ে দেয় তাকে এক লাথি, যার কারণটা কি এই গামোরা হচ্ছে 2014 সালের টাইম লাইনের, অর্থাৎ তখন কিন্তু কুইলের সাথে তার কোনো ভালোবাসা হয়েছিল না। সো হিরোরা এখন প্ল্যান করছে যে কিভাবে সেই ইনফিনিটি স্টোনগুলোকে তাদের নিজেদের জায়গায় ফেরত দিয়ে আসবে। তবে থ্যানোস তো সেই বড় কোয়ান্টাম টানেলটা ধ্বংস করে দিয়েছে, তাহলে কি হবে? তবে স্কটের কাছে একটা উপায় রয়েছে, তার সেই ছোট্ট ভ্যানটা যেটার মধ্যে আর একটা ছোট্ট কোয়ান্টাম টানেল রয়েছে, তারা সেই ইনফিনিটি গান্টলেটটা নিয়ে দৌড়ায় সেই ভ্যানটার উদ্দেশ্যে, যেটা থ্যানোস দেখতে পায়। তার যেভাবেই হোক সেই গান্টলেটটা প্রয়োজন। তবে আমাদের ওয়ান্ডা এসে তখন তাকে বাধা দেয়, আর ওয়ান্ডার সামনে থ্যানোস একেবারে টিকতেই পারছিল না। মানে সত্যি ওয়ান্ডা যে একটা ওভারপাওয়ার্ড ক্যারেক্টার তাকে দেখলেই বোঝা যায়। বাধ্যবশত থ্যানোস রেইন ফায়ার অ্যাক্টিভেট করে দেয়, মানে এলো পাথারি গোলাবর্ষণ করতে থাকে নিজের জীবনটা বাঁচানোর জন্য। তবে সময় মতন আমাদের ক্যাপ্টেন মার্ভেল সেখানে চলে আসে, যে থ্যানোসের শিপগুলোকে ধ্বংস করে দেয়। মানুষদের জোশটাও আরও বেড়ে যায়। ভ্যালকারি এক একটার পর একটা সেই চিত্তরি লেভিয়াথনগুলোকে ধ্বংস করছে। যদিও ভ্যালকারিদের ব্যাপারে আমরা আগেও জেনেছি, এরা হচ্ছে অ্যাসগার্ডের সেই এলিট সৈন্যবাহিনী, যাদের দমেই তো ওডিনের এত নামডাক হয়ে গিয়েছিল। সো ক্যাপ্টেন মার্ভেল যখন সেই গান্টলেটটাকে মানে ইনফিনিটি স্টোনগুলো নিয়ে যখন সেটাকে কোয়ান্টাম রেমের মধ্যে ঢুকিয়ে দিতেই যাবে, থ্যানোস তার আগেই সেটাকে ধ্বংস করে দেয়। আর এখন সেই পাথরগুলো নেওয়া নিয়ে মারপিট লেগে যায় তাদের মধ্যে। থ্যানোস সেই গান্টলেটটা পেয়ে গিয়েছে, তবে তারা আটকাচ্ছে যাতে থ্যানোস আরেকটা তুড়ি না মারতে পারে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জ টনি স্টারকে বুঝিয়ে দেয় যে এটাই সেই সময়। টনি থ্যানোসের সাথে হাতাহাতি করে এবং বুদ্ধি করে তার সেই গান্টলেট থেকে স্টোনগুলো বার করে তার নিজের বানানো গান্টলেটটার মধ্যে নিয়ে নেয় এবং শেষবারের মতন আই এম আয়রন ম্যান কথাটা বলে সে স্ন্যাপ করে দেয়। আর ব্যাস, সম্পূর্ণ থ্যানোসের আর্মি একটার পর একটা করে গায়েব হয়ে যায়। থ্যানোস এই যুদ্ধে হেরে গিয়েছে। তবে যেমনটা বলেছিলাম, সেই ইনফিনিটি স্টোনগুলোতে যে পরিমাণে গামা রেডিয়েশন রয়েছে যেটা কোনো মানুষ সহ্য করতে পারবে না, আর টনি স্টারকে সেই মাসুলটা চোকাতে হয়। টনি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে, তার স্ত্রী পেপার পটস তার সামনে আসে, যে টনিকে আশ্বাস দেয় যে তাদের নিয়ে টনিকে আর চিন্তা করতে হবে না, টনি এখন একটু শান্তিতে রেস্ট নিক। কথাটার মানে এটাই যে গল্পের শুরু থেকেই আমরা দেখে এসেছি যে টনি স্টার কখনোই রেস্ট নেয় না। পেপার তাকে যতবারই বলেছে ব্রেক নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, তবে টনি সবসময় ব্যস্ত থাকতো। অবশ্যই টনি স্টার লাস্টে মারা গিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার তাদের নিজেদের স্থানে ফেরত চলে যায়। আফটার অল একটা নতুন দুনিয়া, কারণ গোটা 5টা বছর কেটে গিয়েছে, পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা যারা গায়েব হয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। লাস্টে টনি স্টার্কের একটা ফিউনারাল হয়, যেখানে টনি স্টার্কের সেই আর্ক রিঅ্যাক্টরটা আমরা দেখতে পাই, যেটাতে লেখা ছিল প্রুভ দ্যাট টনি স্টার্ক হ্যাজ এ হার্ট। মানে এটাই প্রমাণ করে যে টনি স্টার্কেরও একটা হৃদয় রয়েছে। প্রথম আয়রন ম্যান সিনেমাটা তো হয়তো দেখেছিলেন, যখন টনি স্টার্ক সেই আর্ক রিঅ্যাক্টরের কারণেই নিজের জীবনটা বাঁচাতে পেরেছিল। পরে যখন সে উন্নত একটা আর্ক রিঅ্যাক্টর বানিয়ে নেয় তখন সেটাকে ফেলে দিতে চেয়েছিল, তবে পেপার পট সেটাকে রেখে দিয়েছিল। থর ভ্যালকারির উপরে অ্যাসগার্ডের সব লোকেদের দায়িত্ব দিয়ে দেয়। থর জানায় যে এইসব রাজা টাজা সে হতে পারবে না, যেটা সে এর আগেও বলেছিল। এতদিন তার কাছে কোনো উদ্দেশ্য ছিল না, তবে এখন যেহেতু সবাই ফিরে এসেছে, সবকিছু ঠিক হয়ে গিয়েছে, এখন তার কাছে একটা নতুন উদ্দেশ্য রয়েছে। সে রকেট কুইল মানে সম্পূর্ণ গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্টিভ চলেছে সে স্টোনগুলোকে তাদের নিজস্ব স্থানে ফেরত রেখে আসার জন্য, যেখান থেকে তারা সেগুলোকে নিয়ে এসছে। এই কোয়ান্টামের থিওরিটা একটু অদ্ভুত, যেমনটা আমরা একটু আগেই দেখেছিলাম। স্টিভ অতীতে গিয়ে যতই সময় কাটাক না কেন, এই প্রেজেন্টে তাদের কাছে সেটা কয়েক সেকেন্ডের সমান। স্টিভ সেখান থেকে তো চলে যায়, তবে সময় মতন তো ফিরে আসে না। তারা স্টিভকে খুঁজতে থাকে, তবে দেখতে পায় যে একটা কোনায় সে বসেছিল। স্টিভ যথেষ্ট বুড়ো হয়ে গিয়েছে এবং তাকে দেখে খুবই হ্যাপি মনে হচ্ছে। সে যেটার অপেক্ষা করেছিল এতদিন সেটা সে করে নিয়েছে। সে স্যামের হাতে তার সেই শিলটা দিয়ে দেয়, অর্থাৎ একটা নতুন দায়িত্ব দিয়ে দেয় তার উপরে, যেটার ব্যাপারে আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে দেখেছিলাম, যেটাও আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। স্যাম তখন তার হাতে একটা ওয়েডিং রিং লক্ষ্য করতে পারে, অর্থাৎ স্টিভ বিয়ে করে নিয়েছে। আসলে সে যখন টাইম ট্রাভেল করেছিল সে সেই স্টোনগুলো রেখে আসার পর সরাসরি তার ভালোবাসা অর্থাৎ পেগি কার্টারের সাথে সাক্ষাৎ করে এবং তার সাথেই তার বাকি জীবনটা কাটিয়েছে, আর যেটা ডিজার্ভ করতো অ্যাকচুয়ালি। আমার ব্যক্তিগতভাবে ক্যাপ্টেন আমেরিকা ক্যারেক্টারটার উপর এতটা মায়া লাগে যে আমি সত্যি মুখে বলে প্রকাশ করতে পারবো না। কারণ দেখুন, এই ক্যারেক্টারটার না কোনো পরিবার রয়েছে, সম্পূর্ণ একা একটা রোগা পাতলা মানুষ ছিল। গল্পের শুরু থেকে দেখে আসছি যে সে মার খেয়ে বেড়াচ্ছে কিন্তু হার মানে না। সে একটাই কথা বলে না যে আই ক্যান ডু দিস অল ডে। সে নিজেকে প্রমাণ করার জন্য একটা বোমের উপরে নিজে ঝাঁপিয়ে পড়লো, তার উপরে এক্সপেরিমেন্ট হলো, মানে সে মানুষের ভালো করার জন্য সব কিছু করেছে। যখন অ্যাভেঞ্জার্স ভেঙে গেল, অর্থাৎ সেটা জাতিসংঘের অধীনে চলে গেল, তখন ক্যাপ্টেন আমেরিকাও রুখে দাঁড়িয়েছিল, কারণ সে কাউর চাকর হয়ে থাকতে চায় না, সে নিজের ইচ্ছায় মানুষদের সাহায্য করতে চায়। সো এরকম একটা সেলফলেস ক্যারেক্টারের একটা ভালো এন্ডিং দরকার ছিল, কারণ মানুষটা প্রায় 70 বছর বরফের মধ্যে জমেছিল, তার অতীত ভবিষ্যৎ সম্পূর্ণ এলোমেলো, না তার নিজের কেউ ছিল, এবং এই মানুষটা দেশের জন্য এবং মানুষদের জন্য করেই গেছে। তাই বাকি চরিত্রগুলোর মতো এই মানুষটাও একটা শোকের জীবন ডিজার্ভ করে। তাই আমার মনে হয়েছে এটা একেবারে ক্যাপ্টেন আমেরিকার পারফেক্ট এন্ডিং।
সো এই হচ্ছে এন্ড গেম সিনেমার গল্প। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কিছু কিছু ইনফো আমি এখানে বলিনি, ছোটোখাটো ইনফো অ্যাড করতে হলে সেটার জন্য একটা আলাদা ব্রেকডাউন ভিডিও বানাতে হবে, যেটা আমি আর চাইনি। বেসিক প্লটটা আপনাদের বুঝিয়ে দিয়েছি এবং আশা করি আপনারা বুঝেছেন। আমার কোনো মিস্টেক্স হলে ক্ষমা করে দেবেন, কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।